এদিকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি। দেশ চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন ডক্টর ইউনূস। তাই সময় থাকতে ক্ষমতা ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার আদেশ দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। ব্যবসায়ী হত্যাকাণ্ডে কঠিনভাবে ফেঁসে গেলেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের হাতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তা। কাগজটা নিছক চিঠি নয়, যেন সম্পর্কের পাতা আঁকা এক কঠিন সিদ্ধান্ত। সেই চিঠিতে ছিল হুঁশিয়ারি, বাংলাদেশের অর্থনীতির জন্য নিঃসন্দেহে এই মুহূর্তে অশনি সংকেত। আবারও হাসিনা ফিরে আসুক। নতুন বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখছি, এই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। আজকে সংস্কারের কোনো ছিটে ফোঁটা আমরা দেখতেছি না। এরপর থেকেই বাংলাদেশের নানা বিষয় নিয়ে কথা বলছে যুক্তরাষ্ট্র। এবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনে উঠে এলো ৫ আগস্ট পরবর্তী সময়ে জনরোষে পুলিশ হত্যা ও থানায় হামলার বিষয়। এ নিয়ে কি বলল যুক্তরাষ্ট্র? শয়ে শয়ে সোহাগের লাশের উপর দাঁড়িয়ে জুলাই সন্ত্রাসীদের উলঙ্গ নাচ দেখাটাই আপনার আমার কপালের লিখন। জুলাই গণঅভ্যুত্থানের পর একটা বিরতি দিয়ে আবারও সংঘবদ্ধ হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলা মামলার ভয়ে এতদিন গা ঢাকা দিয়ে থাকলেও এখন তারা ঝটিকা মিছিল দিয়ে প্রকাশ্যে আসতে শুরু করেছে। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন। তাই সবাইকে রিকোয়েস্ট করবো এবং অনুরোধ জানাবো সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটি দেখবেন এবং শুনবেন। দর্শক, শিরোনাম দেখে আপনারা বুঝতে পেরেছেন এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন সংবাদটি ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন সরাসরি সেই সংবাদগুলো দেখে আসি। আশা করি সঙ্গেই থাকবেন। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামতটাও জানাবেন। তো দর্শক, চলুন স্ক্রিনে। কোনো আওয়ামী লীগকে যদি কেউ মনে করে থাকে মাইনাস করে ফেলেছে, আমার মনে হয় তারা বোকার স্বর্গে বাস করছে। কারণ আওয়ামী লীগকে মাইনাস করা এত সহজ না এবং সম্ভব হবে না। আওয়ামী লীগের অগণিত মানুষ এখনো আছে, বাংলাদেশে আছে। যদিও আওয়ামী লীগ অতীত ভারতে পালিয়ে গিয়েছিল, এখনো ভারতে তার নেতা কর্মীরা চলে গেছে, আমেরিকা চলে গেছে। সেখান থেকে তারা ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে। এই ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেরই আলামত হচ্ছে আজকে বিএনপি মাইনাস করার আন্দোলন। কারণ বিএনপি কে যদি মাইনাস করতে পারে তাহলে কি হবে? মাইনাস কে করবে? ডক্টর ইউনূস করবে, না জামাত ইসলাম করবে, নাকি ইসলামিক ঐক্য জোট করবে, নাকি আমাদের হেফাজতে করবে? কারা করবে? নাকি নাগরিক কমিটি করবে? তো এখানে তো বিএনপি কে মাইনাস করার যদি করলে সরকার যদি টিকে থাকতে পারে, মাইনাস তো করবে, স্বাভাবিকভাবে হবে। আজকে যদি বিএনপি কে মাইনাস করে দেওয়া হয়, বিএনপি কে এই চাঁদাবাজির মামলায় জেল ফাঁসি দেওয়া হয়, তাহলে যদি ওরা টিকতে পারে, টিকে থাকবে। আপনারা চলে গেছেন, আমি তো বলি নাই কখনো পালিয়ে গেছে, আমি তো একবারও বলি নাই শেখ হাসিনা পালিয়ে গেছে। আপনারা জানেন না? সূর্য ভাই মাইক বন্ধ। আরে জানেন না কিছু না, পালিয়ে গেছে বলছি। রেকর্ড কোথায় আছে? আপনি কি রেকর্ড বলেন? আওয়ামী লীগের সমস্ত লোকজন পালিয়ে গেছে, তারা তো পালায় আছে। সমস্ত লোক তো পালিয়ে গেছে, সমস্ত লোকের শেখ হাসিনা একটা কি? সমস্ত লোকের শেখ হাসিনা একটা, আপনি পালিয়ে গেছেন না? সেটাও বাইর করতে পারবো, আমি সেটাও বাইর করতে পালিয়ে গেছেন আপনার। আপনি কাওয়া তারিখ কই? আপনি কাওয়া তারিখ একবার না আগেও পালিয়ে গেছেন, শুধু এখন না, কাওয়া তারিখ আগে পালাইছেন না, আগে পালান নাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, পালিয়ে গেছে। আচ্ছা ওকে, পালিয়ে গেছে, আমি মেনে নিয়েছি তো পালিয়ে গেছে। আমি বলেছি শেখ হাসিনা হেলিকপ্টার ঢাকায় আনা, বিমান বাহিনী হেলিকপ্টার দিয়া উনি স্থানান্তর হয়েছেন, এবং আমি বলেছি শেখ হাসিনা আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবেন বলে স্থানান্তরিত হয়েছেন। আমি প্রচুর উদাহরণ দিয়েছি। শয়ে শয়ে সোহাগের লাশের উপর দাঁড়িয়ে জুলাই সন্ত্রাসীদের উলঙ্গ নাচ দেখাটাই আপনার আমার কপালের লিখন, নিয়তি। এত মৃত্যুর খোঁজ কি রাখা যায়? এত মৃত্যুর তালিকা সরকারের কাছেও নেই। খুলনায় যুব দলের মাহবুব নামে একজনকে গুলি করার পর তার হাতে পায়ে রক কেটে তার হত্যা নিশ্চিত করা হয়েছে। স্মরণ করুন তো এই রক কাটা সংস্কৃতি কারা কিভাবে বাংলাদেশে শুরু করেছিল। মিটফোর্টের এই ঘটনা যদি এনসিপি বা জামায়াত শিবির ঘটাতো তাহলে দেখতেন পুরো বিষয়টি নিয়ে সরকারের প্রোপাগান্ডা সচিব থেকে শুরু করে সকলেই নেমে পড়তো। এইসব হত্যাকাণ্ড যারা করছে তারা অজ্ঞাতনামা নয়, সবাই পরিচিত মুখ। এই শাসন ব্যবস্থায় শত শত পুলিশ সদস্য খুন হয়েছে, কিন্তু সরকার আইন করেছে এইসব পুলিশ হত্যার বিচার করা যাবে। ঢাকার মিটফোর্ট হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ ওরফে লাল চানকে কুপিয়ে হত্যা, যে ভয়ঙ্কর দৃশ্য আসলে বাংলাদেশের মানুষ আজকের বাস্তবতায় দেখতে পেয়েছে। এটাই বাংলাদেশের সচিত্র দৃশ্য। দুঃখিত, এখন তো আবার ভিডিও আছে, মানে সশব্দ এবং সচিত্র। আজকাল আবার ভিডিও ফুটেজ ছাড়া আমাদের বিবেক বেশি জাগে না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল না হলে দেশের স্বাধীন গণমাধ্যম বেমালুম চেপে যেত এই ঘটনাটি, সন্দেহ নেই তাতে কোনো। এই পাথর ছুঁড়ে মেরে হত্যা কিংবা মব হামলায় হত্যা এগুলো আসলে আর কোনো ব্যাপার নয়। ও আপনি তো আবার এদেরকে মব বলতে পারবেন না, এদেরকে বলতে হবে প্রেসার গ্রুপ। কিন্তু সেটা আবার সবাইকে বলা যাবে না, প্রেসার গ্রুপ সবাইকে বলা যাবে না। জামায়াত, শিবির, এনসিপি বা এবির যখন মব করে তখন তারা প্রেসার গ্রুপ, আর বিএনপির মব হচ্ছে গিয়ে হত্যাকারী, চাঁদাবাজ, বা তারা মব হলেও হতে পারে, প্রেসার গ্রুপ নয়। মিটফোর্ডের এই ঘটনা যদি এনসিপি বা জামায়াত শিবির ঘটাতো তাহলে দেখতেন পুরো বিষয়টি নিয়ে সরকারের প্রোপাগান্ডা সচিব থেকে শুরু করে সকলেই নেমে পড়তো, যেমনটি তারা নেমেছে এতদিন। বিগত জুলাই সন্ত্রাসের পর থেকে পর্যন্ত, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যার পরে, ধর্ষণের পরে, লুটপাটের পরে। কিন্তু আজকে সোহাগকে হত্যার ভিডিও দেখে আমাদের বিবেক জেগে উঠেছে। কিন্তু এই জুলাই সন্ত্রাসীরা যখন খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলকে ভাত খাইয়ে তারপর ধীরে সুস্থে পিটিয়ে মেরেছিল, তখন কিন্তু আমাদের বিবেক বন্ধক ছিল নতুন বন্দোবস্তের ব্যাংকে। আজকে এই নতুন বন্দোবস্তের বাংলাদেশে যত প্রকার নৃশংসতা দেখে আমরা ক্রমশ অভ্যস্ত হয়ে যাচ্ছি, তাতে হয়তো কিছুদিনের মধ্যেই এসব সবই দেশের প্রচলিত আইনেই শাস্তি হিসাবে যোগ করার ব্যবস্থা হবে, যেমনটি অন্যান্য শরিয়া আইনের দেশে কিংবা তালেবান আইনের দেশে আছে। আমি দেখতে পাচ্ছি যে বিগত 1 বছরে দেশে যে সকল ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তার জন্য দোষ চাপিয়ে দেওয়া হয়েছে অন্যায়ভাবে আওয়ামী লীগ এবং দলটির অন্যান্য সহযোগী সংগঠনের উপর। এই বিগত কিছুদিন ধরে সব দোষ আবার বিএনপির উপর দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। কয়েকটি ঘটনা বলি আপনাদেরকে, লক্ষ্য করুন। 1 নম্বর ঘটনা, যেরকম পুরনো ঢাকার ভাঙাড়ি ব্যবসায়ীকে হত্যার প্রকাশ্যে ইট দিয়ে থেতলে মারা হয়েছে, তারপর তার মৃতদেহের উপর উঠে ঘাতকরা লাফিয়েছে, দাপিয়েছে, পা দিয়ে আঘাত করেছে। সবকিছু হয়েছে দিনের আলোয়, জনসম্মুখে, শত শত মানুষের চোখের সামনে। কেউ বাঁচাতে এগিয়ে আসেনি, কেউ ঠেকাতে চায়নি, কেউ শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে, ভিডিও করেছে, ফেসবুকে পোস্ট দিয়েছে, সম্ভবত শিরোনাম দিয়েছে লাইভ মার্ডার, সামনে থেকে দেখা। চাঁদপুরে এক মসজিদের ইমামকে হত্যা করা হয়েছে, যিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছেন। তিনি খুতবা দিচ্ছিলেন। এই খুতবা একজন ধর্মান্ধ ব্যক্তির পছন্দ না হয় কিরিচের কোপ দেওয়া হয়েছে তাকে। এত মৃত্যুর খোঁজ কি রাখা যায়? এত মৃত্যুর তালিকা সরকারের কাছেও নেই। খুলনায় যুব দলের মাহবুব নামে একজনকে গুলি করার পর তার হাতে পায়ে রক কেটে তার হত্যা নিশ্চিত করা হয়েছে। স্মরণ করুন তো এই রক কাটা সংস্কৃতি কারা কিভাবে বাংলাদেশে শুরু করেছিল। চট্টগ্রামের কথা মনে করুন, 8 মার্ডারের কথা মনে করুন। ছাত্রলীগের 8 জন নেতাকে মেরে ফেলা হয়েছিল ব্রাশ ফায়ার করে। আর রক কাটার শিকার কতজন ছাত্রলীগ নেতা হয়েছিল মনে না থাকলে বলি, এই রক কাটা সংস্কৃতি আমাদের ঐতিহ্য, যেটি একসময় জামায়াত শিবির শুরু করেছিল। এই সংস্কৃতি এখনো তাদের হাতেই রয়েছে, অন্য কেউ নিতে পারেনি। নতুন এই বন্দোবস্তের রাষ্ট্রে খুব সাধারণ এবং স্বাভাবিক ঘটনা করে ফেলেছে জামায়াত শিবির। সারা দেশে এখন যে কেউ কারো বাড়িতে আগুন দিতে পারে, লুটপাট চালাতে পারে, মাথা ফাটিয়ে দিতে পারে, নারীর উপর পৈশাচিক নির্যাতন চালাতে পারে। এইসব হত্যাকাণ্ড যারা করছে তারা অজ্ঞাতনামা নয়, সবাই পরিচিত মুখ। রাজনৈতিক ছত্র ছায়ায় থাকা, সরাসরি সরকারি দলের বা সরকারের ঘনিষ্ঠ, মানে প্রেসার গ্রুপ কিংবা এখন বিএনপি নেতারা করলে মব, এদের বিচার হচ্ছে না, পুলিশ এদের ধরে না। ধরলেও স্থানীয় নেতারা গিয়ে দায়িত্ব নিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসে। এদের অপরাধের খবর প্রকাশও করতে পারে না গণমাধ্যম, কারণ পত্রিকা খবর ছাপালে সেই অফিসে হুমকি যায়, সাংবাদিকদের চাকরি যায়। এনসিপি নেতাদের হুমকিতে সংবাদপত্র বন্ধ হয়ে যাবে কিছুদিন পরে। আর তাদের পাশে আছেন প্রেস সচিব, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা বলবেন এদের পক্ষে। আছেন ডক্টর আসিফ নজরুল, তিনি জাতীয় মঞ্চ থেকে দাঁড়িয়ে 2 নম্বর ন্যারেটিভ চালিয়ে দেবেন। আর এই সব শাসনের মূলে আছেন কে? শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, যিনি এখন ভয়ের সংস্কৃতি এবং বিভৎসতার নীরব রক্ষক না সরব রক্ষক। একজন অধ্যাপক আছেন তার পাশে, তার সহকারীর ভূমিকায় আলী রিয়াজ, একসময় যিনি সন্ত্রাসের বিশেষজ্ঞ ছিলেন। বাংলাদেশে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ কিভাবে মাথাচাড়া দিয়ে উঠছে তা নিয়ে তিনি একাধিক বই লিখেছেন। এখন এই বর্তমান নয়া বন্দোবস্তের শাসন ব্যবস্থায় তিনি হয়ে গিয়েছেন দেশের এই সন্ত্রাসীদের পেট্রন। আবারও হাসিনা ফিরে আসুক, নতুন বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখছি এই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। আজকে সংস্কারের কোনো ছিটে ফোঁটা আমরা দেখতেছি না। গণহত্যার বিচারের কথা অনেকে বলছে, কিন্তু বিচারটা আসলে কিভাবে করবে? আর যাদেরকে ধরেছে হয়তো 2-1 জনের অপরাধ থাকতে পারে, বাকিরা যে
হত্যা মামলার সাথে জড়িত, সেটার প্রমাণ করা কিন্তু খুবই দুঃসাধ্য। তাহলে কোনোভাবেই ঐক্যমতে পৌঁছানো সম্ভবপর নয় এবং কোন সরকারের দালালি করবে না। তারা বাংলাদেশের জনগণের কণ্ঠ হিসেবে বাংলাদেশের বিপ্লবী জনতার প্রতিবাদকে প্রত্যেকটা পাড়া মহল্লায় সমাজে পৌঁছে দিবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 24 পরবর্তী আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। নতুন করে যদি এই বাংলাদেশকে গঠন করতে হয় তাহলে রাষ্ট্র সংস্কার অপরিহার্য। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। শুরুতে আমি যে ছবিটি দেখিয়েছি সেটির জন্য আমি দুঃখিত। আমি এভাবে কাউকে অপমান করা হোক সেটা ব্যক্তিগতভাবে সমর্থন করি না, কিন্তু আমি ছবিটা আপনাদের দেখালাম এ কারণে যে দেখুন, বঙ্গবন্ধুকে যারা অপমান করেছে, বঙ্গবন্ধুকে মুছে ফেলার জন্য 32 ভেঙেছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে, স্বাধীনতার মুরালগুলো নিশ্চিহ্ন করে দিয়েছে, ইতিহাস কিন্তু খুব দ্রুততম সময়ে তাদের ফিরিয়ে দেওয়া শুরু করেছে। আজকে জিয়াউর রহমানের ছবি পদদলিত করছে এই বিএনপি, এদেরই রাজনৈতিক সহযোদ্ধারা। যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, যে বাংলাদেশে এখন রাজনীতি জমে একেবারে ক্ষীর হবার মতো অবস্থা, এই পরিস্থিতিতে বিএনপি নিঃসন্দেহে ব্যাকফুটে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত শুক্রবার রাতে বাংলাদেশের এই দখলদার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ফোন করেছিলেন এবং তিনি ফোন করে বেশ কিছু বিষয়ে কথা বলেছেন। ডক্টর ইউনূসে উত্তর দিয়েছেন। আমি জাস্ট সামারিটা বলবো যে তিনি বলেছেন যে এই যে সারা দেশ জুড়ে হঠাৎ করে একটা বিএনপি বিরোধী যে আন্দোলন শুরু হয়েছে, তারেক রহমান মনে করে যে এর পেছনে ইউনূস সরকারের মদত রয়েছে। এবং তারেক রহমান আরো বলেছেন যে আমি তো সরকারকে, মানে আপনার সরকারকে অপরাধীদের গ্রেপ্তার করতে মানা করিনি, কিন্তু আপনারা কেন করছেন না? এবং এই যে সবকিছু হচ্ছে বর্তমানে, এটি একটি ষড়যন্ত্র এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্র, যাতে নির্বাচনটাকে দীর্ঘায়িত করা যায় এবং ক্ষমতা কন্টিনিউ করা যায়। এবং তারেক রহমান এও বলেছেন যে আমি তো আপনাকে 200 কোটি টাকা পাঠাতে বলিনি, আপনি এটি পাঠানোর ব্যবস্থা করেছেন এবং ইউনূস সেন্টারের মাধ্যমে সেটি আবার ফাঁস করে দিয়েছেন। তারেক রহমান আরো বলেছেন যে এটা হলো বিএনপিকে ফাঁদে ফেলে নির্বাচন না করার ষড়যন্ত্র। তারেক রহমান লন্ডনে ডক্টর ইউনূসকে বলেছিলেন যে এইভাবে যদি সরকার ব্যর্থ হতে থাকে তাহলে সেটি শেখ হাসিনার প্রত্যাবর্তনকে ত্বরান্বিত এবং নিশ্চিত। তো দর্শক, দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে আমাদের আলোচকবৃন্দদের যারা এতক্ষণে আলোচনা করছিল। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামতগুলো তুলে ধরুন। দেখা হবে অন্য কোনো আপডেট নিউজে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তো দর্শক, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং এতক্ষণ যারা লাইক দেন না অবশ্যই লাইক দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ।